হ্যাঁ, রেকর্ড স্টার্ট হবে। হ্যাঁ, রেকর্ড স্টার্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। দেখেন, তো এটা আমাদের ওবি কারিকুলাম। হুম। এখানে কেমিস্ট্রি আছে। আচ্ছা, কেমিস্ট্রি 1 আপনাদের আছে আর কি। সো কেমিস্ট্রি 1-এ খেয়াল করে দেখেন। ওকে, তো এইটা হলো কি আমাদের টোটাল সিলেবাস, পিরিওডিসিটি অফ দ্য এলিমেন্টস। হ্যাঁ, মানে আপনার মৌলের পর্যাবৃত্ত ধর্ম, যেটা আপনারা আগে পড়ে আসছেন, যে আসলে একটা পর্যায় সারণীতে মৌলগুলো কিভাবে আচরণ করে, তা সিকোয়েন্সিয়ালি আর কি, একটা পরে একটা, এক একজন এক একটা রূপ, হ্যাঁ, এক একটা এক একটা বৈশিষ্ট্য, এক একজন এক একটা ভর, আণবিক ভর। হ্যাঁ, তারপর হলো গিয়ে এক একজনের এক একটা হলো গিয়ে আপনার কি বলবো এটাকে, ক্যারেক্টারিস্টিক্স, সবকিছুই আলাদা। ওকে। সো জি স্যার। এই যে তাদের যে ডিফারেন্স গুলো, এগুলো বিভিন্ন ল এর থ্রুতে এবং বিভিন্ন ইকুয়েশনের থ্রুতে আর কি ডিফাইন করা হয়। তো এই জন্য আর কি দেখা গেছে যে এটাকে আসলে বলা হচ্ছে পিরিওডিসিটি বা পর্যাবৃত্ত ধর্ম। আচ্ছা, এরপরে আসছে হলো গিয়ে কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং জিনিসটা কি? প্রত্যেকটা মৌল তো আর সিঙ্গেল থাকে না, তারা হলো গিয়ে আরেকজনের সাথে ফর্ম করে যৌগ গঠন করে, দুই বা ততোধিক মৌল। ওকে। এই যে যৌগ গঠন করতেছে, যৌগ গঠন করার ফলে তারা আসলে তাদের বন্ডগুলো একই রকম হয়। যেমন আপনার সাথে আপনার বন্ধুর সম্পর্ক যেরকম, আপনার সাথে আপনার মায়ের সম্পর্ক সেরকম না, আপনার সাথে আপনার বাবার সম্পর্ক যেরকম, আপনার সাথে আপনার টিচারের সম্পর্ক সেরকম না। কেন? এটা আসলে বন্ডিংটা একই রকম। তো সেরকমও, মানে আসলে সম্পর্কটা ডিপেন্ড করতেছে কার উপরে, আপনার উপরে নাকি আপনি যার সাথে সম্পর্ক করতেছেন তার উপর ডিপেন্ড করতেছে? বলেন তো। স্যার, এটা ডিপেন্ডেন্ট তো স্যার, যার সাথে সম্পর্ক যার তার সাথে সাথে। করতেছেন, তাই না? তো আমি একটা জি। ফিক্সড মৌল, আমি যখন হলো গিয়ে সোডিয়াম ধরেন, সোডিয়াম যখন হলো গিয়ে ক্লোরিনের সাথে রিয়াক্ট করতেছি, আমি যখন একটা বন্ধনে আবদ্ধ হচ্ছি, এটাকে আমি বলতেছি আণবিক বন্ধন। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড। জি স্যার। আবার আমি আবার যখন এটার এটার যে বন্ড ফর্মেশন, আবার সোডিয়াম ফ্লোরাইডের সাথে যখন আমি অ্যাড হচ্ছি, সোডিয়াম আর ফ্লোরিন, তখন কিন্তু আবার আরেক রকম হলো গিয়ে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার আয়নীকরণ শক্তি চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আপনার আয়নীকরণ বিভবটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আমার এনার্জি লেভেল চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরকম আসলে কেন হয় বলেন তো? কারণ প্রত্যেকটা মৌল তার নিজস্ব সত্তা অনুযায়ী, নিজস্ব ফর্ম অনুযায়ী সে একটা রূপ গঠন করে। বুঝতে পারছেন? তো এইটাকে জি আসলে স্যার। আমি বলতেছি রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। এটার অনেকগুলো নাম আছে, এটাকে বলা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি বা ভিভিটি। আবার এটাকে বলতেছেন আপনি ইলেকট্রনিক থিওরি। হ্যাঁ। আবার ন্যাচারাল কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড মানে হলো গিয়ে সমযোজী বন্ধন। ঠিক আছে। তারপরে মলিকুলার অরবিট থিওরি, যাকে বলা হয় মট, এমওটি। ওকে, এই জিনিসগুলো আর কি আমাদের সিলেবাসে আছে। আচ্ছা, এরপরে আসতেছে হলো কি কমপ্লেক্স কম্পাউন্ড। হ্যাঁ, কমপ্লেক্স কম্পাউন্ড জিনিসটা একটু একটু কমপ্লেক্স। মানে নর্মাল ভাবে ফর্ম করে না, আমরা যেমন আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন চিনি, কমপ্লেক্স বন্ধনটা একটু অন্যরকম। এখানে লিগ্যান্ড থাকে, দেখবেন যে বন্ড ফর্ম করছে, মাথার মধ্যে দুইটা ডট দেওয়া আছে, তার মানে ওরা মুক্তজোড় ইলেকট্রন, বন্ধনজোড় ইলেকট্রন। ওকে। তো এটা আসলে ইলেকট্রন বিন্যাস করার ফলে আমরা জানতে পারবো। বুঝতে পারছেন? এটা এটা একটা এক্সেপশন কেস আর কি। তারপরে আছে হলো গিয়ে অ্যাসিড অ্যান্ড বেস। অ্যাসিড অ্যান্ড বেস মানে হলো গিয়ে আপনার অম্ল এবং ক্ষারক। তো অম্ল এবং ক্ষারক আসলে বিক্রিয়া করে আহ, লবণ এবং পানি তৈরি হয়। ঠিক আছে। অম্লের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, ক্ষারের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, এই যে বৈশিষ্ট্যগুলো নিয়ে কথাবার্তাই এই টপিকের মধ্যে পড়ে। তারপরে দেখেন অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি। অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি মানে কি বলেন তো? ওই যে ছোটবেলায় পড়ছেন না যে 10 গ্রাম দ্রবণের রাসায়নিক সাথে বিশ্লেষণ। 5 গ্রাম দ্রব্য দিলে, হ্যাঁ, আমার একটা 15 গ্রামের দ্রবণ তৈরি হইলো। তারপর আমি একটা শরবত বানাতে যাব, হ্যাঁ, এর মধ্যে আমার এটা সমসত্ব মিশ্রণ হবে যদি আমার হলো গিয়ে এই পরিমাণ চিনি দিই। হ্যাঁ, এবং এটা অধিপৃক্ত বা অতিপৃক্ত হবে, তার মানে কি আমার চিনির পরিমাণটা নিচে দলা আকারে পড়ে থাকবে কখন? এটা সমসত্ব হওয়ার পর থেকে। মানে আমার জি এক স্যার। গ্লাস পানির মধ্যে আমার 1 চামচ চিনি এনাফ, ওই চিনিটা দিয়ে আমার শরবত পারফেক্ট ভাবে গলে যাবে। যখনই 1 চামচের পরে আপনি যত দানা দিবেন, প্রত্যেকটা দানা নিচে পড়ে থাকবে। তার মানে কি ওটা পানিতে গুলাচ্ছে না। এটা মানে হলো কি জি। কি বলেন তো, সম্পৃক্ত হচ্ছে না। বুঝতে পারছেন? তো এই যে ক্যালকুলেশন গুলো এখানকার, স্যাম্পলিং কতটুকু নিচ্ছেন, কতটুকু মেজার করতেছেন, ঠিক আছে, বিভিন্ন ইকুইপমেন্ট, এটা হলো কি অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির মধ্যে পড়ে। ওকে।
রাসায়নিক বিশ্লেষণ। থিওরি অফ ডাইলিউট সলিউশন। ডাইলিউট সলিউশন মানে হলো কি বলেন তো, আমার বিভিন্ন দ্রবণের আসলে প্রপার্টিজ, এবং এখানে গ্যাসিয়াস এলিমেন্টগুলো নিয়ে কথা বলবো। আর এটা হলো গিয়ে ডিপ্রেশন, ফ্রিজিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট থাকে, ফ্রিজিং পয়েন্ট থাকে, অসমোসিস এবং অসমোটিক প্রেশার থাকে। ওকে, এই যে জিনিসগুলো আর জি কি, জি। মলিকুলার ওয়েট, হ্যাঁ, রাউলস ল, এই জিনিসগুলো আমরা এখানে শিখবো। তারপরে আছে হলো গিয়ে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, সাম্য অবস্থা। এটার জন্য বেস্ট হলো গিয়ে লাসেতেলের নীতি। এখানে আমরা লাসেতের নীতিটাই আর কি মেইনলি পড়বো, বুঝতে পারছেন? তারপরে আছে হলো গিয়ে কেমিক্যাল কাইনেমেটিক্স। ওকে, এটা একটু কঠিন, মানে আমাদের ইন্টার সেকেন্ড পার্ট এটা ছিল। অ্যাক্টিভেশন এনার্জিটা লাগে, হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তি লাগে, অর্ডার লাগে। আসলে একটা রিয়াকশন করার সময় বিভিন্ন অর্ডার থাকে, জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার। হ্যাঁ, এটা মাত্রা দিয়ে আসলে চেনা যায়, বুঝতে পারছেন? এটা আসলে বের করে আমাদের আগে জানতে হবে যে কোন অর্ডারের রিয়াকশন। তারপর কি কলয়েডস অ্যান্ড কলোডিয়াল সলিউশন। ওকে, কলয়েডস অ্যান্ড কলোডিয়াল সলিউশন মানে হলো গিয়ে আপনার এটা কি বলে, বিভিন্ন ধরনের প্রিপারেশন অ্যান্ড পিউরিফিকেশন অ্যান্ড প্রপার্টিস। হ্যাঁ, মানে আপনি একটা সলিউশন বানাইলেন, এটা তো মানে দ্রবণে ময়লা থাকতে পারে, বালি থাকতে পারে, এটাকে আপনি এখন সাইজ করুন কি হবে। তা আপনি কি করবেন, আপনি হলো গিয়ে একটা কাগজের ঠোঙ্গা নিলেন, বুঝতে পারছেন? ওটাকে আপনি পানি দিলেন, তো ওখানে যদি আপনার ওই সমসত্ব মিশ্রণের বাহিরে যদি কোনো বালিকণা থাকে, ওই বালিটা এখানে আটকে যাবে। করছেন না এগুলো বেসিক এক্সপেরিমেন্ট গুলো? তো এই আর কি, ইমালশন আছে, কলয়েডস আছে, রোল অফ ইমালশন, এই জিনিসগুলো আর কি জানতে হবে। ফটোকেমিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট, লুমিনসেন্স এবং কিউমুলিনিসেন্স, তারপরে ফসফোরোসেন্স, ফ্লুরোসেন্স, এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। এটা আর কি আপনি যদি জানেন যে ওই যে আহ, জালটাকে যে চেনা হয় ইউভি রে। ওকে, তারপরে হলো গিয়ে একটা সলিউশনের মধ্যে দিয়ে আলো পাস করা হয়, বুঝতে পারছেন? দ্রবণ যত ঘন হবে আলোটা কি আবার কম পাস হবে না? সো এটাকে জি বায়োসেভার ল বলা হয়। বায়োসেভার ল সম্বন্ধে আমি ভুলে গেছি, হ্যাঁ। বাম পাশ থেকে ডান পাশে হিসাব করবেন, বাম পাশ থেকে আলো দিচ্ছেন, ডান পাশে দেখবেন আলোটা প্রতিশোধিত হচ্ছে বা কম আলো পাস হচ্ছে। তো একটা যদি আই হয়, একটা যদি আই নট হয়, দেখবেন যে আউটপুটের রেশিও অনেক কম। তার মানে কি, আমার দ্রবণটা ঘন বেশি, বুঝতে পারতেছেন? আপনি একটা লেজার লাইট নেবেন, পানির মধ্যে দিয়ে মারবেন, দেখবেন যে উপাস থেকে ছড়াই গেছে। এখন ওই ওই পানিটা না নিয়ে আপনি হলো গিয়ে ইসব বলে ভুসি বানাবেন, বুঝতে পারছেন? ঘন হয়ে গেল না, দেখবেন যে আলো আর পাসই হয় না। তো এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, এটা দিয়ে আসলে দ্রবণের ঘনত্ব মাপা যায়, বুঝতে পারছেন? এই পুরো কেমিস্ট্রি সিলেবাসই আমি আপনাদের আর কি আলোচনা করলাম, এগুলো আপনাদের পড়াশোনার মধ্যে থাকবে। ওকে, কিছু বই দেওয়া আছে। এগুলা হ্যাঁ, এগুলা জাস্ট টপিকস। এগুলোই আমাদের জাস্ট টপিকস, হ্যাঁ, এইগুলোই মেইন, এইগুলো বেস করে আমরা পড়াশোনা করব আর কি। ওকে, আচ্ছা, তো এই পিরিয়ডিক টেবিলটা আমি নামাই, এটা আমাদের ফার্স্ট টপিক হবে। তো আচ্ছা, পিরিয়ড টেবিলটা আমাদের কাছে ইম্পর্টেন্ট কেন? আচ্ছা, পিরিয়ড টেবিল জিনিসটা কি, আপনারা ফুটপাতে গেলে রাস্তার পাশে দেখবেন যে বিশাল বড় একটা চার্ট আপনারা দেয়ালে ঝুলে রাখেন, হ্যাঁ। দেখবেন যে হাইড্রোজেন থেকে শুরু, আমি আপনাকে ওপেন করে দেখাই পিরিয়ড টেবিলটা। এই যে, So, এই হলো গিয়ে আমাদের পিরিয়ডিক টেবিল। ওকে, দেখেন সুন্দর করে এখানে লেখা আছে। সো হাইড্রোজেন থেকে শুরু, আর হলো গিয়ে লরেন্সিয়ামে আসে শেষ। এটা হলো গিয়ে সর্বশেষ মৌল। দেখেন, এটা খুবই মজার একটা জিনিস, আমি শেয়ার করে দিচ্ছি। প্রত্যেকটা মৌলের আপনার আণবিক ভর, হ্যাঁ, অ্যাটমিক ম্যাস, সিম্বল, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট সব দেওয়া আছে ডিটেলসে। ওকে, আমি পর্যায় সারণীর এই জিনিসটা একটু আলোচনা করবো, আপনাদের এইটা দিয়ে আলোচনা করবো। আমি একটু লিঙ্কটা গ্রুপে দিয়ে দিই। এটা একটা আমার ফেভারিট লিঙ্ক, কই আপনাদের পাচ্ছি না কেন? এই যে, আপনাদের 18 ব্যাচের মেইন গ্রুপটা নাই?
18 ব্যাচের মানে 18D এর মেইন গ্রুপ। হ্যালো, হ্যালো। জি স্যার। এই স্যার অরিজিনাল যে গ্রুপটা ওইটার মধ্যে স্যার লিংক দিয়ে জয়েন হইতে হয়, অনির্বাণ স্যার, তারপর হচ্ছে বুলবুল স্যার, ওনাদেরকে বলে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি স্যারদের বলতে হবে, স্যারদের বলা হয় নাই, আমিও বলিনি আসলে। আচ্ছা, দেখেন, নিচে কিন্তু কালার করে দিছে, হ্যাঁ। অ্যালকালি মেটাল, ওকে। তারপর দেখেন অ্যালকাইন এন্ড আর্থ মেটাল, ট্রানজিশনাল মেটাল, পোস্ট ট্রানজিশনাল মেটাল, মেটালয়েড, রিঅ্যাক্টিভ নন মেটাল, নোবেল গ্যাস, ল্যান্থানাইট, অ্যাক্টানাইট, আননোন কেমিক্যাল প্রপার্টিজ। আচ্ছা, এটা ঠিক সুবিধা হয়েছে কি, একটু ভালো করে দেখেন, আবারও আমি রিপিট করতেছি। অ্যালকালি মেটাল, ওকে, এটা মানে হলো কি অ্যালকালি গ্রুপ এরা। তার মানে গ্রুপ ওয়ান যেটা আছে, খেয়াল করে দেখেন পর্যায় সারণীতে গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রি, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, বলুন তো কয়টা গ্রুপ হইলো আমাদের এখানে? 18, 18টা। 18টা। আচ্ছা, নিচে যেটা দেখতে পারতেছেন এটা কোনো গ্রুপ না, এরা আসলে ভাই ব্রাদার মানুষ। ভাই ব্রাদার মানুষ হলো গিয়ে মেইন পর্যায়ে সাধারণত ওদেরকে যাওয়ার জায়গা দিতে পারে নাই, ওকে। 57 পর থেকে, ল্যান্থানাইটের পর থেকে সেরিয়াম 58 শুরু হয়েছে, এবং 89 অ্যাক্টিয়াম পর থেকে থোরিয়াম 90 শুরু হয়েছে, ওকে। এরা বেসিকলি 57 পর থেকে এখানে আলাদা করে আছে। কেন আলাদা করে আছে, কেন এক একটা ডিফারেন্ট কালার, কেন এটা এরকম, এটা আমি আপনাদের দিচ্ছি, মানে বুঝাচ্ছি আমি, ওকে। একটু ভালো করে দেখেন। প্রথমত আসেন পর্যায় সারণীতে আমরা তাকালে 18টা গ্রুপ পাই, এবং কয়টা পর্যায় পাই বলেন? এই যে রো টান দেন, এটা একটা রো, টান দেন আমার সাথে সাথে, এটা একটা রো, দুইটা, তিনটা, তিনটে। চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা পর্যায়, ওকে। আর স্তম্ভ কয়টা বলেন তো? 18টা। আচ্ছা, এখন এইভাবে করার উদ্দেশ্য হলো গিয়ে আমরা তাদের ভর দিয়ে ফার্স্টে যাচাই করছিলাম, হ্যাঁ। প্রথমে আমরা চিন্তা করলাম কি, যে পর্যায়ের যে ভরগুলো আছে মানে মৌলের, ওই ভর অনুযায়ী যদি আমরা বসাই তাহলে আমরা করতে পারবো। কিন্তু ওই ভর অনুযায়ী বসাইতে গিয়ে আমরা বেশ কিছু অ্যানোমেলিস পাই, ওকে। আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, দেখেন একটু খেয়াল করে। আহ, প্রথমত 1815 দিকে এই উইলিয়াম পোর্ট, তারা কি হিপনোটাইজ করে, মানে একটা বেসিক একটা এলিমেন্ট মানে ধারণা দেয় যে আমরা যদি অ্যাটমিক ওয়েট নিয়ে কাজ করতে পারি তাহলে আমরা সুন্দর মতো বসাইতে পারবো। 1829 সালে এই জন ডোবেনিয়ার, ওকে, সে বলে কি, যে আমরা চাইলে তিন টাইপের মৌলকে একসাথে বলতে পারবো, যেমন ট্রায়াডস, এদেরকে উভয় করে বসাই দিই, তাহলে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর একসাথে বসবে, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে গেল। এরপরে 1864 সালে উইলিয়াম ওডলিং, ও বলতেছে না, এমনি হবে না। সে 43টা এলিমেন্ট একটা কি করে বলেন তো, পর্যায় তৈরি করে, এবং তাদেরকে সিমিলার কেমিক্যাল প্রপার্টিসের মধ্যে ফালায় দেয়। ভার্টিক্যাল কলাম, ভার্টিক্যাল কলাম মানে হলো কি উলম্ব বরাবর কলাম, তাদেরকে সেম প্রপার্টির মধ্যে ফেলায় দেয়। কিন্তু 64 থেকে 65 দিকে জন নিউল্যান্ড, সে আবিষ্কার করে ল অফ অক্টেভ, এটা কিন্তু আমাদের সব পুরো চেঞ্জ করে দেয়। খেয়াল করে দেখেন, ল অফ অক্টেভ মানে অষ্টক নীতি, হ্যাঁ। পর্যায় সারণীতে প্রত্যেকটা মৌল আপনি যদি ইলেকট্রন বিন্যাস করেন, দেখবেন যে শেষ শেলে হয় 8টা ইলেকট্রন আছে না 2টা ইলেকট্রন আছে। বুঝতে পারতেছেন? আমরা যখন ইলেকট্রন বিন্যাস করবো তখন জানতে পারবো। 1869 দিকে দিমিত্রি মেন্ডেলিভ, যাকে বলা হয় পর্যায় সারণী জনক, সে বলতেছে ফার্স্ট টাইম periodic table arranges element by atomic mass and grouping them by properties. He left gaps for the undiscovered elements and correctly predicted their properties. তার মানে যাদেরকে সে জায়গা দিতে পারে না তাদের জন্য সে গ্যাপ রেখে দিচ্ছে। তার মানে কি, সেটাও আসলে পরিপূর্ণ না। সর্বশেষ 1913 সালের দিকে হেনরি মোসলে, সে বলল কি, যে না, অ্যাটমিক নাম্বার, এটাকে অ্যাটমিক নাম্বার দিয়ে আমরা করব, নো অ্যাটমিক ম্যাস, হুইচ ওয়াজ দ্য ফান্ডামেন্টাল প্রপার্টি অফ অর্গানাইজিং পিরিয়ডিক টেবিল। তার মানে এরপর থেকে এই যে 1 2 3 4 5 6 7, এগুলো হলো গিয়ে কি বলেন তো, পর্যাবৃত্ত সংখ্যা মানে মৌলের নাম্বার, বুঝতে পারছেন?
কিন্তু বোরনকে আমি যদি প্রেস করি, বোরনের অ্যাটমিক মাস হলো গিয়ে 10.811 ইউ। ওকে। আপনি যদি আবার ম্যাঙ্গানিজে প্রেস করেন 54.93, মানে ইউজুয়ালি কি হয় দেখেন, ইউজুয়ালি আপনি পাশাপাশি গেলে আপনি এই যে এই অ্যানোনিমিসটা আছে, আপনি পাশাপাশি গেলে আহ, ভরটা বাড়বে। বুঝতে পারছেন? পর্যায়বৃত্ত ধর্মের সাথে ভর বাড়ে। কিন্তু তারা যেভাবে ভর নিয়ে ফোকাস করছিল, ভালো করে দেখেন তো। ইয়া আয়রন, আয়রনের ভর কত দেখেন তো? 50 দশমিক কত বলেন? 845 ইউ। 845। আচ্ছা, কোবাল্টের কত? 58 দশমিক 933। 933। এটা কোবাল্টের। নিকেলে কত দেখেন তো? 58.693। কমে গেল না? জি স্যার। তাহলে এই যে আমার এই বান্দার মতে, এই যে দিমিত্রি মেন্ডেলিফের মতে, হ্যাঁ, মেন্ডেলিফের মতে কি হওয়া উচিত ছিল বলেন তো? আমার কপারটা আগে হওয়া উচিত ছিল না? জি স্যার। তাই না? পর্যায়। নিকেলটা আগে হতে ছিল, কপারটা কোবাল্টটা পরে হতে ছিল না? সেটা কি হলো? জি। না। হয় নাই। তার মানে জিনিসটা এরকম হয়েছে যে আমরা আসলে কিছু অ্যানোমিলিস পাই, কিছু অ্যাবনর্মালিটিস পাই, যেটা আমরা আমাদের ল্যাকিংস। বুঝতে পারছেন? তবে আমরা যদি মৌলের ভর অনুযায়ী বসাতে যাই, আমাদের কিন্তু এই যে কালার করছে, খেয়াল করে দেখেন, এই কালারটার মধ্যে আমরা ফেলাতে পারবো না। এই যে ভাগ করছি, এই ভাগটার মধ্যে আমরা ফেলাতে পারবো না। তার মানে মন্দের ভালোর মধ্যে সবচেয়ে বেস্ট যেটা করা যায়, সেটা আপডেটেড ভার্সন আপনাকে আমি দেখাচ্ছি। বুঝতে পারছেন? জি স্যার। গ্র্যাজুয়ালি ফার্স্টে বললো কি, যে লুপ বা স্প্রিং স্ট্রিং আকারে যেমনে বসানো যায়, ওর মধ্যে যতগুলো মৌল ফেলা যায় আপনার ফেলাই দেন। তারপরে বললো কি না, তিনটা তিনটা করে মৌল বসান। তারপরে বললো কি না, যারা কি বলেন তো, গ্র্যাজুয়ালি একই রকম বৈশিষ্ট্য ধারণ করে তাদেরকে বসাই দেন। ঠিক আছে। তারপরে বললো কি, যে না, যারা হলো গিয়ে আমাদের ভর আছে, আণবিক ভর মানে, সরি, মৌলের পারমাণবিক ভর, আণবিক তো না, পারমাণবিক ভর, ভর অনুযায়ী বসাই দেন। তারপর গিয়ে লাস্টে বললো না, এটা আসলে পর্যাবৃত্ত সংখ্যা দিয়েই একমাত্র কি বসানো সম্ভব। বোঝা গেছে? আচ্ছা। তো এখন দেখেন, এই পর্যায় সারণীর অ্যালকালি যে মেটালটা আছে, খেয়াল করে দেখেন, এটা ব্লু কালারের। এটা সব সেম কালার। ওকে। সব সেম কালার না? পুরোটা সেম কালার। আচ্ছা, অ্যালকালিন আর্থ মেটাল এরা আবার সেম কালার। তার মানে কি, গ্রুপ 1 যেটা আছে এদেরকে বলা হচ্ছে অ্যালকালি মেটাল। গ্রুপ 2 যারা আছে তারাকে বলা হচ্ছে অ্যালকালি আর্থ মেটাল। তার মানে এরা কি বলেন তো? এরা অ্যালকালিন আর্থ মেটাল। আচ্ছা, ট্রানজিশন মেটাল যারা আছে তারা হলো গিয়ে এই পুরোটুকু জায়গা, হ্যাঁ, এই পুরোটুকু জায়গা। খেয়াল করে দেখেন একটা জিনিস, অ্যালকালি মেটালের একটা পোর্শন হলো গিয়ে ল্যান্থানাইটের সিরিজের মধ্যে পড়ছে, তারা কিন্তু এই জায়গার মধ্যে জায়গা দিতে পারে নাই। তার মানে এটা আমাদের একটা গ্যাপ। আমাদের আরো একটা গ্যাপ আছে, কি বলেন তো? এগুলো পরীক্ষায় আসবে যে আমাদের ল্যাকিংস গুলো কি কি। আমরা এই যে সেরিয়াম থেকে শুরু করে আহ লুথেনিয়াম, আর হলো গিয়ে থোরিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম 103, এদেরকে এদেরকে আমরা মেইন পজিশনে জায়গা দিতে পারছি? না স্যার। পারি না। এটা আমাদের একটা ল্যাকিংস। ওকে। তারপর আমাদের ল্যাকিংস কি? আমরা যদি ভর অনুযায়ী সাজাতে যাই, আমরা কিন্তু দেখতেছি নিকেলের থেকে কোবাল্টের বেশি, যেটা কিন্তু আসলে ফলো করতেছে না। বুঝতে পারছেন? এগুলো আমাদের ল্যাকিংস। এগুলো কিন্তু ল্যাকিংস আমি ধরাই দিলাম, নোট করে নেন, পরীক্ষায় এগুলো লিখতে হবে যে আমাদের পজিশনের ল্যাকিংস গুলো কি কি। আমরা যে গ্র্যাজুয়ালি হিস্ট্রিটা দেখলাম, এই হিস্ট্রি অনুযায়ী আমাদের আসলে কোন কোন জায়গায় আমাদের গ্যাপ আছে। বুঝতে পারছেন? এই জিনিসগুলো আমাদের আর কি লাগবে। ওকে। জি স্যার। আচ্ছা। ওকে, তারপরে আসেন ট্রানজিশনাল মেটাল। ট্রানজিশনাল মেটাল হলো গিয়ে, তারা হলো গিয়ে ডি ব্লক মৌল। ওকে। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, এগুলো আমরা আসলে এটক বিন্যাস করতে গিয়ে আসলে দেখবো। ডি ব্লক মৌল, তাদের অবস্থান এখানে। পোস্ট ট্রানজিশনাল মেটাল হলো গিয়ে এগুলো মেটালয়েড। হ্যাঁ, এদিকে দেখেন, খেয়াল করে দেখেন, কোনাকাচি করে ওদেরকে আর কি ফেলাইছে। রিঅ্যাক্টিভ নন মেটাল, তার মানে এরা ধাতব না। এতক্ষণ কিন্তু সব মেটাল নিয়ে কথা বললাম, এরা কিন্তু কি, অধাতু। বুঝতে পারছেন? এই যে কার্বন থেকে শুরু করে এরা সব অধাতু। এরা কিন্তু রিয়্যাক্ট করে কিন্তু অধাতু। বুঝতে পারছেন? তাহলে ধাতু আর অধাতু যখন বিক্রিয়া করে, রিয়্যাক্ট করে, বন্ড ফর্ম করে, তখন আমরা তাকে বলছি আয়নিক বন্ধন। অধাতু আর অধাতু যখন হলো গিয়ে বিক্রিয়া করে, তা আমরা তাকে বলছি কি বলেন তো? সমযোজী বন্ধন। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এটা গেল রিঅ্যাক্টিভ নোবেল গ্যাস। ওকে, গ্রুপ 18 হলো কি নোবেল গ্যাস। খেয়াল করে দেখেন, এদের সবার বৈশিষ্ট্য এক। এদের প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস সবার শেষে 8টা করে ইলেকট্রন আছে, এবং প্রত্যেকের অষ্টক পূর্ণ।
অষ্টক পূর্ণর জন্য এদের কোনো ইলেকট্রন বেরো হয় না, ঢুকতেও পারে না, এবং এদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট অনেক বেশি হাই। বুঝতে পারছেন? হাই হওয়ার কারণে কি হয় জানেন? হাই হওয়ার কারণে আমরা আলটিমেটলি ওদেরকে দিয়ে কোনো এক্সটার্নাল কাজ করাতে পারি না। বুঝতে পারছেন? না এরা কারোর সাথে রিয়্যাক্ট করে, না এরা কারোর সাথে কোনো কিছু করে। সো বেসিকলি এরা এদের মতো করে থাকে, এই জন্য এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। বুঝতে জি স্যার। পারছেন? হিলিয়ামের স্যার, বৈশিষ্ট্য কি? আমাদের বেলুনে হিলিয়াম ইউজ করা হয় অক্সিজেন থেকে। হিলিয়ামের আহ, ভর বেশি না কম বলেন? অক্সিজেন কত? 15.99, হিলিয়াম কত? 4.00। বুঝতে পারছেন? বাতাসে কোনটা থাকে বলেন তো? অক্সিজেন অক্সিজেন। থাকে। আচ্ছা, এই যে হিলিয়াম যখন ইউজ করা হয় এই জন্য বেলুনটা আকাশের দিকে উড়ে থাকে। ওকে? জি স্যার। এই জন্য বেলুনে হিলিয়াম গ্যাস ইউজ করে, কারণ হিলিয়ামের অ্যাটমিক মাস অনেক কম। মানে কেমিস্ট্রি সবকিছু আমাদের মধ্যে আছে। ওকে? আচ্ছা, তো এটা হলো গিয়ে হিলিয়াম গ্যাস গেল। আচ্ছা, এই যে সেরিয়াম থেকে লুথেটিয়াম আছে, হ্যাঁ, Lu, এটা আসলে কি বলেন তো? স্যার, হ্যাঁ, স্যার আমার একটা প্রশ্ন এখানে। হ্যাঁ, হ্যাঁ, বলেন। স্যার আমাদের যে লেগিংস গুলা, এগুলা স্যার অ্যালকালি মেটাল আর অ্যালকালিন আর্থ মেটালই শুধু হবে? না, সব জায়গায় ল্যাকিংস আছে, প্রত্যেকটা পয়েন্টে ল্যাকিংস আছে। আপনি ট্রান্সমিটার ল্যাকিংস পাবেন, ঠিক আছে, ওই যে ভরের ল্যাকিংস দেখালাম না আপনাকে। জি স্যার, ভরের লেগিংস যেগুলো। পোস্ট ট্রানজিশনাল স্যার, মেটাল আপনার এখানে ল্যাকিংস আছে, ঠিক আছে। এগুলো স্যার আমরা চিহ্নিত করবো কিভাবে? এই চিহ্নিত না, আপনি জাস্ট মানে খাতা কলমে 4-5টা পয়েন্ট লিখলেই হবে। কি লিখবেন? যে এদেরকে আমাদের মেইন সেই জায়গায় যেতে পারে নাই, এদের ভর অনুযায়ী পাশাপাশি বসছে, কিন্তু এরকম হওয়ার কথা না। আণবিক সংখ্যা বাড়ার সাথে পর্যায় পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে পারমাণবিক ভর বৃদ্ধি পায়, কিন্তু এখানে দেখি যে ভর এলোমেলো হয়ে গেছে, এরকম 3 জায়গায় আছে। বুঝতে পারছেন? গুগল করলে পাই যাবেন, আমি তাও দেখাবো আর কি। আমি জাস্ট এক্সাম্পলের জন্য বললাম, এরকম 3 জায়গায় আছে। কপার জিঙ্কের ক্ষেত্রে আছে, আরো 2টা জায়গায় আছে। বুঝতে পারছেন? তো আমি অত ডিপে যাচ্ছি না, এরকম ভরের একটা এলোমেলো আছে। তারপর একটা জিনিস দেখেন খেয়াল করে, মজার জিনিস। আচ্ছা, দেখেন তো, নর্মালি আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি, হ্যাঁ, যখন ইলেকট্রন বিন্যাস করি তখন কি হয় জানেন? তখন হলো গিয়ে, যেমন হিলিয়াম 2, এটা হবে 1s2। আর হাইড্রোজেন কি বলেন তো? 1s1। লিথিয়াম কত বলেন তো? ওয়ান এস ওয়ান এস থ্রি। 1s2। তারপর কি বলেন? 1s2 লিথিয়াম 1s3 হবে। না, না, 1s3 তো হয় না। আচ্ছা, সোজা বাংলায় যেটা আমি বুঝাতে চাচ্ছি, আপনার শেষের ইলেকট্রনটা যেই ব্লকে ঢুকবে সেই ব্লকে অবস্থান করে। তা হাইড্রোজেন কি এস ব্লক মৌল না? এস ব্লক, জি এই যেটা এস ব্লক, হ্যাঁ, এস ব্লক মৌল না? বুঝেন কিন্তু। জি জি এস ব্লক মৌল আছে এখানে। আর হিলিয়াম কি বলেন তো? এস ব্লক মৌল না? ওয়ান জি এস টু টু ফিল আপ হয়ে গেল, পারমাণবিক সংখ্যা ফিল জি আপ হয়ে গেল। তাহলে হাইড্রোজেন যদি এস ব্লক মৌল হয়ে 1 নম্বর গ্রুপে থাকে, তাহলে হিলিয়াম কেন 2 নম্বর গ্রুপে আছে বলেন? এটা একটা ল্যাগিংস না? জি 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 বুঝতে পারছেন? তাহলে হিলিয়াম কেন ওই জায়গায় দিছে? কারণ পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলো সব একসাথে রাখা হয়েছে। তো যেহেতু নিষ্ক্রিয় গ্যাসগুলো সব একসাথে রাখা হয়েছে, হিলিয়ামকে এখানে দিতে বাধ্য। বুঝতে পারছেন? জি 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 এই হলো কি কাহিনী। এরকম অনেকগুলো ল্যাকিংস আছে, ঠিক আছে। আমি আমি যদি এখন একটা একটা গুগল মারি, দেখেন, এই দেখেন, ল্যাকিংস অফ পিরিয়ডিক টেবিল। মানে আপনাদের আসলে স্লাইড লাগবে না এখানে, আপনাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। কতগুলো, এই যে পজিশন অফ হাইড্রোজেন দেখছেন, প্রথমে একটা, এই যে 1s1, বলতে না বলতে বের হয়ে গেল। পজিশন অফ ল্যান্থার অ্যান্ড অ্যাক্টেনের সিরিজ, ওই যে ওদেরকে জায়গায় দিতে পারে নাই। তারপর ল্যাক অফ প্লেস অফ আইসোটোপস, আইসোটোপে আমি গেলাম না, একটু কঠিন টাইপের হয়ে গেল। ভেরিয়েশন ইন পিরিয়ডিসিটি, তার মানে কি? আমাদের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে অনেক ভেরিয়েশন আছে। ইলেকট্রোবিন্যাস ডি এবং এফ পাশাপাশি থাকার কথা, কিন্তু সেখানে হলো গিয়ে ডায়াগোনাল বরাবর এলোমেলো আছে। তারপর কি দেখেন? রিলেটিভিস্টিক ইফেক্ট অন হেভি এলিমেন্টস। হ্যাঁ, আমাদের হলো গিয়ে এই, দিস মিনস দ্য পিরিয়ডিক ল মাইট নট পারফেক্টলি হোল্ড দিস এলিমেন্টস। কেন? দেখেন, যখন হলো গিয়ে আমি আস্তে আস্তে করে সামনের দিকে যাই, হাই অ্যাটমিক নাম্বারের দিকে, তো ইলেকট্রনগুলো কি হয়, স্পিড ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট, অ্যান্ড রিলেটিভিস্টিক এফেক্ট অফ সিগনিফিকেন্টলি এফেক্ট দ্য পিরিয়ডিক প্রপার্টিজ। তার মানে এখানে আন্তঃআণবিক শক্তি এবং বিভবের একটা চেঞ্জেস হয়। বুঝতে পারছেন? পিরিয়ডিক পাওয়ার লিমিটস কতগুলো আপনি আসলে যাবেন, মানে আসলে শেষ নাই, ঠিক আছে। মানে এগুলো আসলে শেষ নাই। আমি যদি কোরাতে যাই, দেখ, আচ্ছা, কোরাতে যাওয়া লাগবে না, আমার তো ইমেজে আছে এখানে। সরি, ইমেজে গেলেই পাওয়া যাবে, অনেকগুলো লিমিটেশন আছে। দেখায় আপনাকে। ওকে।
এই যে দেখেন, দেখেন মেটালগুলোকে সব এক জায়গায় দিচ্ছে, নন মেটালগুলো এক সাইডে দিচ্ছে, মেটালয়েডকে এক জায়গায় দিচ্ছে। ঠিক আছে, এটা করতে গিয়ে কি হয় জানেন? এটা করতে গিয়ে আমি যদি এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক মূলক বসাতে চাই, সেখানে আমি আসলে বসাতে পারি না। আমি বোঝাতে পারতেছি? সেভাবে আমি আসলে বসাতে পারি না, আমার অনেকগুলো উল্টাপাল্টা হয়ে যায়। ওকে, তো এরকম আসলে মানে হাজার হাজার লিমিটেশন জি আছে। আপনি চাইলে একটু দেখে নিতে পারেন। আমি তো এখনো স্লাইডে যাই না, আমি জাস্ট উপর দিয়ে বলতেছি। তো এই হলো গিয়ে আমাদের আসলে পর্যাবৃত্ত ধর্ম, তাদের বৈশিষ্ট্য। তো এটা যদি আপনার একটা আইডিয়া হয়ে যায়, তাহলে এখন পর্যন্ত হোয়াই ইজ পিরিয়ড টেবিল ইম্পর্টেন্ট টু মি। আপনার পিরিয়ড টেবিল যদি না থাকে, আপনি আসলে বুঝবেন কেমনে আপনি কি মেটাল নিয়ে কাজ করতেছেন নাকি নন মেটাল নিয়ে কাজ করতেছেন, নিশ্চয় গ্যাস নিয়ে কাজ করতেছেন? এটা একটা কোয়েশ্চেন, তাই না? তার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারছেন, তার ক্যারেক্টার সম্পর্কে জানতে পারছেন, সে কোন টাইপের মৌল জানতে পারতেছেন। ওকে, এই জন্য আসলে আমাদের পিরিয়ড টেবিলের দরকার। হুম। আচ্ছা, এই যে মেন্ডেলিফ, এই আমি এখন যা যা বললাম না, বিশেষ করেন এখানে স্লাইডের মধ্যে সব আছে। ওকে, এই যে অ্যাটমিক নাম্বার, হ্যাঁ এখন এটা আপনার দেখলেই বুঝে ফেলবেন। ওকে। আচ্ছা, তার আগে আমি একটু বলি, যখন আপনি একটা মৌলের দিকে তাকাবেন, প্রথমে থাকে তার নাম, নিচে থাকে তার অ্যাটমিক ওয়েট, তার মানে তার পারমাণবিক ভর, উপরে যে সিক্স, এটা মানে হলো গিয়ে তার পর্যাবৃত্ত নাম্বার, যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। ওকে, এটা হলো গিয়ে একটা মৌলের পরিচয়। ক্লিয়ার? আচ্ছা, সো হাউ ডু আই ফাইন্ড দ্য নাম্বার অফ প্রোটন, ইলেকট্রন, নিউট্রনস ইন এলিমেন্টস ইউজিং পিরিয়ড টেবিল? কিভাবে আমি পেতে পারি বলেন? আমার এক যে অ্যাটমিক নাম্বারগুলো থাকে, এই যে ছয়, ছয় মানে হলো গিয়ে ওইখানে ছয়টা প্রোটন আছে এবং কি বলেন তো, ছয়টা ইলেকট্রন আছে। কারণ যদি প্রোটন আর ইলেকট্রন সমান না হয়, বিশ্বাস করেন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একটা ইলেকট্রন যদি ইমব্যালেন্স হয়, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনারা কি জানেন জি এই কিউব, একটা পরমাণুর মধ্যে আরেকটা পরমাণুর মধ্যে যদি গ্যাপ না থাকতো, তাহলে পৃথিবীর সব মানুষ একটা কিউবের মধ্যে হেঁটে যেত। পরমাণুকে যখন আপনি বসাবেন পাশাপাশি, দেখবেন যে গ্যাপ আছে, এই গ্যাপের জন্যই মানুষের বডি এক্সিস্ট করতেছে, পৃথিবীতে জিনিসগুলো এক্সিস্ট করতেছে। বুঝতে পারছেন? আচ্ছা, নিউট্রন কেমনে বের করে? জি নিউট্রন বের করে হলো গিয়ে আমাদের অ্যাটমিক যে ওয়েটটা আছে তার থেকে অ্যাটমিক নাম্বার মাইনাস করব। আচ্ছা, অ্যাটমিক ওয়েটটা কত? 12.01। অ্যাটমিক নাম্বার কত? 6, তার মানে 6টা নিউট্রন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এইখানে অনেক মানে বাংলা কথা আছে, আমার এটা মানে এটা পড়ে পছন্দ না। আপনাদের যে কথাগুলো বললাম, এইখানে অ্যালকালি মেটালের বৈশিষ্ট্য, অ্যালকালি আর্থ মেটাল, এই যে দেখালাম না সবগুলো একটু আগে, গ্রুপ ওয়ান, গ্রুপ টু, যা যা বললাম সব, এই যে ট্রানজিশন মেটাল, বুঝতে পারছেন? তাদের বৈশিষ্ট্য কি সব জি এখানে লেখা আছে। আমি আপনাদের একটা আপডেটেড স্লাইড দিব, এটা আমি স্যারের স্লাইড আপনাদের দেখাচ্ছি আর কি। ওকে। তারপর এখানে হ্যালোজেন গ্রুপগুলো আছে, হ্যালোজেন গ্রুপ হলো গিয়ে 17, এটা একটা ইম্পর্টেন্ট গ্রুপ, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। আমি একটু দেখাই আপনাদেরকে হ্যালোজেন গ্রুপ। এই যে এটা 18 নম্বর গ্রুপ না, এটা হলো গিয়ে 17 নম্বর গ্রুপ। ঠিক আছে, 17 নম্বর গ্রুপে একটা স্পেশাল বৈশিষ্ট্য কি বলেন তো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। হ্যাঁ, এরা হলো গিয়ে হ্যালোজেন গ্রুপ। ওকে, কেন হ্যালোজেন গ্রুপ কেন বলেন তো? কি কেন এদেরকে হ্যালোজেন গ্রুপ বলা হয় বলতে পারেন? বলেন তো। বলেন তো কেন এটা হ্যালোজেন গ্রুপ, কেউ কি বলতে পারেন ইম্পর্টেন্স কি হ্যালোজেন গ্রুপের? কেউ বলতে পারবেন না? আচ্ছা, বেসিকলি এই গ্রুপটা হলো গিয়ে আপনার রিঅ্যাক্টিভ নন মেটাল। সো রিঅ্যাক্টিভ নন মেটালের মধ্যে এরা খুব স্পেশাল, কারণ হলো গিয়ে এরা প্রচণ্ড তীব্রভাবে রিয়্যাক্ট করে এবং এদের আন্তঃআণবিক শক্তি এবং আন্তঃআণবিক বিভব দুইটাই বেশি। সরি, একটা বেশি, বিভবটা কম। ওকে, আমরা যখন হলো গিয়ে কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটিভ কেমিস্ট্রি করব, তখন এগুলো আমরা ডিটেলসে দেখব। খেয়াল করে দেখেন, প্রত্যেকটা একটা সুপার, একটা একটা সুপার ন্যাচারাল বৈশিষ্ট্য আছে। আয়োডিনাস ডিসকভার্ড ইনসিডেন্ট 1888, সালফেট এক্স। আচ্ছা, আয়োডিনের ভরটা 126, 79, 35, 18। বয়লিং পয়েন্ট, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নোবেল গ্যাস বললাম না 18টা? কি কি ছিল বলেন তো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ঠিক আছে, আপনি একটু পর্যায় সারণীর নাম্বারগুলো মুখস্থ, এই যে চলে আসছে, মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করার সিস্টেম আছে আমার, 1 থেকে 103 সব মুখস্থ ছিল, 118 আর কি, এখন ভুলে গেছি, প্র্যাকটিস নাই, বাট সোজা আছে। একটা সিস্টেম আছে, আপনারা 1 থেকে 40 মুখস্থ করে ফেলবেন, এটা লাগে। ওকে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সরি, হাইড্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন,
কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। 18, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, 30টা হয়ে গেল। গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন। ওকে। রুবিডিয়াম, জি স্যার। স্ট্রনশিয়াম, ইউট্রিয়াম, জিরকোনিয়াম। এই 40 পর্যন্ত মুখস্থ রাখতেই হবে, কারণ ইলেকট্রোবিন্যাসে আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, এই স্লাইডটা আমি দিয়ে দিচ্ছি, এটার পরে আমি আপডেটেড এক্স, হ্যাঁ, আমি পিরিয়ড টেবিল এক্স নামে আরেকটা স্লাইড দিব। ওকে, ওটা দিলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, স্ট্রাকচার অফ এন অ্যাটম আমি তো বললামই যে পর্যায় সারণীতে যখন হলো গিয়ে নর্মালি মৌলগুলো থাকে, তারা যখন অবস্থান করে পাশাপাশি অবস্থান করার ফলে একটা গ্যাপ থাকে। ওকে, এগুলা হলো গিয়ে এই গ্যাপের জন্য আসলে পৃথিবী এক্সিস্ট করতেছে। আচ্ছা, এখানে ভ্যালেন্স ইলেকট্রন আছে, তারপরে হলো গিয়ে ক্যাটায়ন অ্যানায়ন আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শিখবো। আহবাব প্রিন্সিপল শিখবো, ইলেকট্রন বিন্যাসগুলো শিখবো, বংশী নীতি শিখবো। ঠিক আছে, আছে কি মোটামুটি মজা পাইছেন বা আইডিয়া হয়েছে জিনিসপত্র সম্পর্কে, কিভাবে কি কাজ জি করতেছে? জি স্যার। ইলেকট্রন অ্যাফিনিটি মানে হলো গিয়ে ইলেকট্রন আসক্তি, হ্যাঁ। ইলেকট্রন নেগেটিভিটি মানে হলো কি বলেন তো, কি ইলেকট্রন নেগেটিভিটি, হ্যাঁ। আচ্ছা, জি স্যার। আয়নাইজেশন শক্তি মানে হলো গিয়ে আয়নীকরণ শক্তি। ওকে, আয়নীকরণ বিভব, আয়নীকরণ শক্তি। ওকে, এটা দরকার। খেয়াল করে দেখেন, আমরা যখন বাম থেকে ডানে যাই, এগুলো পরীক্ষায় আসবে, আস্তে আস্তে কি আকারটা ছোট ছোট হয়ে যাচ্ছে না? বুঝতে পারছেন? বাম থেকে ডানে গেলে আকারটা ছোট হয়ে যাচ্ছে, রেডিয়াসটা ছোট হচ্ছে না? আর যখন নিচ থেকে মানে আস্তে আস্তে নিচে যাচ্ছেন উপর থেকে, তখন কি হচ্ছে, আকারটা বড় হচ্ছে। তার মানে একই একই পর্যায়ে আমরা যখন বাম থেকে ডানে যাই, তখন কি হয়, অ্যাটমিক রেডিয়াস কমতে থাকে। আর যখন কি বাম থেকে নিচের দিকে যাই একই গ্রুপে, তখন কি অ্যাটমিক রেডিয়াস বাড়তে থাকে। জি স্যার। বুঝতে পারছেন? এটাই আর কি। জি স্যার। আচ্ছা, এগুলো আমরা ডিটেলস আবার পড়বো, টেনশন করেন না। স্টপ করে দিচ্ছি।